বিশ্বমঞ্চে শীর্ষ 10-এর নাম থাকাটা কি সবসময় গর্বের? মোটেও না। আইএমএফ এর শীর্ষ ঋণ গ্রহীতা দেশের তালিকায় এখন 8 নম্বরে বাংলাদেশ, যেখানে সবার উপরে আর্জেন্টিনা আর 3 নম্বরে পাকিস্তান। কিন্তু কিভাবে এবং কেন আমরা এই বিশাল ঋণের ফাঁদে পড়লাম? আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর শীর্ষ 10 ঋণ গ্রহীতার তালিকায় একদম 1 নম্বরে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। বাংলাদেশি মুদ্রায় যাদের ঋণের পরিমাণ প্রায় 7 লাখ কোটি টাকা। একটু সহজ করে বলি, দেশটির 2026 সালের জাতীয় বাজেটের আকার যেখানে প্রায় $102 বিলিয়ন, সেখানে কেবল আইএমএফ এর কাছেই তাদের দেনা $57 বিলিয়ন, অর্থাৎ এক বছরের জাতীয় বাজেটের অর্ধেকেরও বেশি ঋণ তারা নিয়েছে কেবল একটি সংস্থা থেকে। শুধু তাই নয়, আইএমএফ বিশ্বজুড়ে মোট যত ঋণ দেয় তার একাংশ অর্থাৎ প্রায় 1/3 একাই নিয়েছে ফুটবলের পরাশক্তি দলটি। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন এবং তৃতীয় স্থানে পাকিস্তান। এরপর রয়েছে মিশর, ইকুয়েডর, 6 নম্বরে আইভরি কোস্ট এবং 7 নম্বরে ঘানা। আর এই তালিকার ঠিক 8ম স্থানে জায়গা করে নিয়েছে আমাদের বাংলাদেশ। 9ম ও 10ম অবস্থানে রয়েছে যথাক্রমে কেনিয়া ও কঙ্গো। তবে শীর্ষ 10-এ জায়গা করে নেওয়াটা সবসময় সুখকর নয়। প্রশ্ন হলো, কেন বাংলাদেশকে আইএমএফ এর কাছ থেকে এত বড় অঙ্কের অর্থ নিতে হলো? আর এই ঋণ ভবিষ্যতে আমাদের অর্থনীতির জন্য কি বার্তা দিচ্ছে? পেছনে তাকালে দেখা যায় 2020 সালে করোনার ধাক্কা সামলে ওঠার আগেই 2022 সালে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। বিশ্বজুড়ে জ্বালানি তেল সহ সব ধরনের পণ্যমূল্য হু হু করে বাড়তে থাকে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর সরাসরি প্রভাব পড়ে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমতে থাকা এবং টাকার বিপরীতে ডলারের দাম 86 টাকা থেকে লাফিয়ে 120 টাকা ছাড়িয়ে যায়। রাজস্ব আয় কমে যাওয়ার পাশাপাশি সর্বগ্রাসী দুর্নীতি ও লুটপাট পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। অর্থনীতিকে সামাল দিতে বাধ্য হয়ে 2023 সালে আইএমএফ এর কাছে ধর্ণা দেয় তৎকালীন শেখ হাসিনা সরকার। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়, আইএমএফ এর কাছ থেকে নেওয়া ঋণের দায়ভার বর্তমান সরকারের কাঁধে এলেও এর সূচনা কিন্তু 2023 সালে। পরবর্তীকালে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত 18 মাসের অন্তর্বর্তী সরকারও এই ঋণের উপকারভোগী হয়েছে। এরপর 12ই ফেব্রুয়ারি বিপুল ভোটে বিজয়ী হয়ে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করে দেয়। ধারণা করা হয়েছিল নির্বাচিত সরকার আসার পর কিস্তি ছাড় হবে, কিন্তু ব্যাংক ও এনবিআর সহ বিভিন্ন খাত সংস্কারের শর্ত পুরোপুরি পূরণ না হওয়ার আগেই কর্মসূচি বাতিল করে এখন নতুনভাবে ঋণ পাওয়ার চেষ্টা করছে বিএনপি সরকার। অবশ্যই মনে রাখা দরকার, আইএমএফ এর কাছে ঋণ নেওয়া মানেই একটি অর্থনীতির চূড়ান্ত ব্যর্থতা নয়। বিশ্বের অনেক উন্নত ও বাছারি অর্থনীতিও জরুরি দরকারে আইএমএফ এর সহযোগিতা নেয়। মূল প্রশ্নটা শুধু আমরা কত ঋণ নিলাম তা নয়, বরং এই অর্থ আমরা কিভাবে ব্যবহার করছি। ভবিষ্যৎ অর্থনীতিকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন বারবার বৈদেশিক সংকট সামাল দিতে আমাদের আন্তর্জাতিক সংস্থার কাছে হাত পাততে না হয়।